আমার আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধেয় অনাথ বন্ধুদাকে, শ্রদ্ধেয় তপনদাকে, তার সাথে তরুণদাকে। আজকে প্রায় মনে হয় 2021 এর পর আবার দেখা হচ্ছে, এবং ওখানে বসে বসে অনেক কথা আমাকে বললেন। আমি ওনার সব কথা রাখতে পারবো না, কিন্তু এই যে এখানে আসা এবং আবার সেই পুরনো যোগসূত্র স্থাপন করা, এবং তরুণদার মতন ব্যক্তিত্ব যারা আমাদের বিচার পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত সারা জীবন, তাদের আশীর্বাদ পাওয়াটাই সবচেয়ে বড় কথা। তারপর কি হলো না হলো সেটা তো যাকে বলে সেকেন্ডারি। আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। অনাথ বন্ধুদা এবং দীনবন্ধুদা দুজনকেই আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং অনেক অনেক ভালোবাসা নিবেদন করছি আপনাদেরকে। আপনি বসুন এখানে। অনাথ বন্ধু দাঁড়িয়ে আছেন কেন? মানে কোনো পানিশমেন্ট নেই, কিন্তু আপনি বসুন না। মানে এইরকম মানে অনাথ বন্ধুদার সম্বন্ধে আপনারা ওয়াকিবহাল নিশ্চয়ই, কিন্তু তার নিজস্ব একটি যে সত্তা রয়েছে, সেই সত্তা ভারতের, বিশেষ করে বাংলার সাংস্কৃতিক এবং সাহিত্যের দিক থেকে একটি অসাধারণ তার সত্তা, এবং নিরলসভাবে দশকের পর দশক তিনি যে কাজ করে গেছেন, সেই কাজ নতুন প্রজন্মের কাছে একটি বিশেষ অবদান হিসেবে আমি দেখি। আজকের দিনে দাঁড়িয়ে এই যে অ্যালবাম 3 উমাপ্রসাদ বাবুর যে বই আমরা প্রকাশ করলাম এখানে, মানে উনি সকরুণ নিবেদন করলেন। আমি তো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি মনে করেছেন যে আমার মাধ্যমে আপনাদের সান্নিধ্যে সবার সাথে এখানে দাঁড়িয়ে তরুণদা এবং দীনবন্ধুদা এবং আপনারা সবাই যারা আছেন, আজকে একটি উইকডে কর্মব্যস্ততার মধ্যে আপনারা সময় করে এসছেন এখানে। আমরা যখন বলছি বিকশিত পশ্চিমবঙ্গের কথা, এবং আমরা যখন ভবিষ্যতে পশ্চিমবঙ্গ কি ধরনের পশ্চিমবঙ্গ আমরা দেখতে চাই, তখন কিন্তু মনে রাখতে হবে এই প্রথমে ঢুকেই যে একটি বিশাল বড় পোর্ট্রেট আমরা দেখলাম, সেই পোর্ট্রেট স্যার বীরেন মুখার্জি। এবং ওইখান থেকে ঢুকেই মঞ্চে এসে আমরা উন্মোচন করলাম একটি পুস্তক, যেখানে চিঠি এবং প্রবন্ধ সংকলন উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের দ্বারা লিখিত। আমাদের এই বাংলার প্রগতি নরেন্দ্র নীতি, যে বাংলা অনুবাদ বেঙ্গল ম্যাটার্স, এই বইতে আমরা বীরেন মুখার্জির উল্লেখ করছি, এবং আমরা বলছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীরেন মুখার্জিকে বারে বারে কিন্তু স্মরণ করেছেন, এখানে এসেও স্মরণ করেছেন। অর্থাৎ বীরেন মুখোপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমরা যে বাংলার নবজাগরণ, যে নতুন বাংলা, নতুন পশ্চিমবঙ্গর কথা বলছি, পশ্চিমবঙ্গ প্রথম সারির রাজ্যে আগামী দিনে পরিণত হবে, এই যে আমাদের মনে তীব্র বাসনা, একদা যখন এই বাংলা বঙ্গভূমি একটি প্রথম সারির রাজ্য ছিল, অবিভক্ত স্বাধীনতার প্রাক্কালে যে ভারতবর্ষ, সেখানে রাজ্য ছিল না, প্রভিন্স বলা হতো। প্রভিন্সকে বাংলায় ঠিক কি অনুবাদ হবে? প্রভিন্স। তো এই যে বেঙ্গল প্রভিন্স, এই অবিভক্ত বঙ্গভূমির এই দুজন দিকপাল ছিলেন। কিন্তু স্বাধীনতার পর উমাপ্রসাদ বাবু দীর্ঘ দশক ধরে তিনি জীবিত ছিলেন। আমি সেই প্রসঙ্গ টেনে আজকের বিষয় আসছি, কিন্তু আমার এ বিষয় উল্লেখ করে খুব ভালো লাগছে, এবং সেই জন্য এই স্থান মাহাত্ম্য, এই ভারতী ভবনে আমরা যে দাঁড়িয়ে আছি, এখানে ঢুকেই আগে স্যার বীরেন মুখার্জির যে পোর্ট্রেট, সেই দেখেই আমার মনে পড়লো যে তার কথা আমরা এই বইতে উল্লেখ করেছি। কেন তিনি একজন আইকন। কেন আইকন? যে বাঙালি শিল্পপতি হতে পারে,
এবং প্রবাদ প্রতিম শিল্পপতি হতে পারে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কথাও আমরা জানেন, আপনারা জানেন, রানীগঞ্জ এখান থেকে খুবই কাছে। এবং সেই সময় তার আন্ডারে সেই সময়কার চিঠিপত্র বা দ্বারকানাথ ঠাকুরের স্মৃতিচারণ যারা করেছেন, তাদের মধ্যে যারা শ্বেতাঙ্গ রয়েছেন, তাদের স্মৃতিচারণ পড়লে বোঝা যাবে যে দ্বারকানাথ ঠাকুর কি বিশাল মাপের সেই সময় উদ্যোগপতি এবং শিল্পপতি ছিলেন, বাঙালি উদ্যোগপতি শিল্পপতি, যিনি শ্বেতাঙ্গদের এইখানে চাকরি দিতেন এবং তাদেরকে বলে দিতেন, তাদেরকে অর্ডার দিতেন কিভাবে কাজ করতে হয়, কিভাবে করা যাবে না। এবং সেই জন্যে হয়তো দ্বারকানাথ ঠাকুরের পর ব্রিটিশ শাসন সেই সময় কোনো ভারতীয়কে সেই ধরনের হয়তো ক্ষমতা এবং সাকসেস অর্জন করার সুযোগ করে দেয়নি। স্যার বীরেন মুখার্জি কেন আইকন? আমরা আজকে আত্মনির্ভর ভারতের কথা যখন প্রধানমন্ত্রী বলছেন, আমরা যখন স্বনির্ভর ভারতের কথা বলছি, আত্মনির্ভর ভারতের কথা বলছি, ভারত একটি মহাশক্তি হিসেবে উঠে আসবে আগামী দিনে। সারা পৃথিবীতে ভারত বাণিজ্যে, শিল্পে নিজের একটি স্থান অর্জন করবে। বীরেন মুখোপাধ্যায়, বীরেন মুখার্জির মতন ব্যক্তিত্ব আমাদের কাছে হচ্ছে এক্সাম্পল। তারা সেই সময় যা করেছিলেন, করতে পেরেছিলেন পরাধীন ভারতবর্ষে, তারপরে স্বাধীন ভারতবর্ষেও, এই নজির, এই ইতিহাস আমাদেরকে নিজেদেরকে বারবার মনে করিয়ে দিতে হবে। কেন প্রায় 30-35 দশক বছর এই ভারত, এই রাজ্যে এবং ভারতবর্ষেও একটি চিন্তাধারা দেখা দিয়েছিল, যে চিন্তাধারা উদ্যোগপতিদের বা যারা নিজেদের পায়ে দাঁড়িয়ে কিছু করে যেতে চান, তাদের প্রতি একটু অন্যরকম ভাবে একটি নেগেটিভ পারসেপশন, একটি নেগেটিভ ন্যারেটিভ ডেভেলপ করেছে। উমাপ্রসাদ বাবুর কথায় যদি বলি, কেন প্রসঙ্গ টানতে হচ্ছে, আমরা আবার বলছি, আমরা যখন সোনার বাংলার কথা বলছি, ইট ইজ আ অ্যাসপিরেশন। অনেকে বলবে, আরে দূর ছাড়ো, সোনার বাংলা এইসব কি হয় না, এইসব কাল্পনিক ঠাকুরমার ঝুলির কথা। কিন্তু একটি গোল, একটি উদ্দেশ্য, একটি লক্ষ্য আমাদেরকে রাখতে হবে। সোনার বাংলা অতীতে ছিল। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তো এমনি এমনি লেখেননি। অতীতে ভারতবর্ষ, এবং আপনারা জানেন, এখানে আপনারা তো অনেকে বিদগ্ধ, আপনারা নিজেদের কর্মক্ষেত্রে খুবই সক্রিয়। আপনারা জানেন যে এক সময় প্রায় 1800 দশক পর্যন্ত চায়না এবং ভারতবর্ষ কম্বাইন যে জিডিপি ছিল, সেটা সারা পৃথিবীর কম্বাইন, অন্যান্য দেশকে যদি কম্বাইন করা হয়, তাদেরকে যদি একত্রিত করা হয়, তাদের থেকে অনেক গুণ বেশি ছিল। এবং গোল্ডেন বার্ড যে ভারতবর্ষকে বলা হতো, সেটা কাল্পনিক না, সেটা রূপকথা না। ইনডিড ইন্ডিয়া ওয়াজ আ গোল্ডেন বার্ড। যখন ক্লাইভ সেই মুর্শিদাবাদ থেকে বলে যে প্রায় 75টা নৌকা, বড় বড় আকারের নৌকা, 75টা নৌকা ভরে ভরে সোনাদানা মুর্শিদাবাদ থেকে পাঠানো হচ্ছে ফোর্ট উইলিয়ামে, ভাগীরথীর ওপর দিয়ে, তারপরে হুগলির ওপর দিয়ে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের দ্য লাইফ অফ এ বেঙ্গলি কেমিস্ট আমরা যদি পড়ি, আরেকজন আইকন আমাদের, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লাইফ অফ এ বেঙ্গলি কেমিস্ট যদি পড়ি, সেখানে পুরো একটি অধ্যায় রয়েছে তখনকার দিনে অবিভক্ত বাংলার কি অবস্থা ছিল, মুর্শিদাবাদ মতন শহরের কি স্বরূপ ছিল, তার সাথে কম্প্যারিজন তিনি করছেন লন্ডনের, এবং বলছেন যে যারা এই লিখে গেছেন, যারা নথিভুক্ত করেছেন এই দৃশ্য, দেখা যাবে যে মুর্শিদাবাদ লন্ডনের সাথে কোনো কম্প্যারিজন নেই। লন্ডন ওয়াজ লাইক আ ব্যাকওয়াটার। তো যাই হোক, সেখান থেকে একটি বিশাল, অনেক লম্বা ইতিহাস, এক্সপ্লয়টেশন। উমাপ্রসাদ বাবু আজকে প্রাসঙ্গিক কেন? এই কারণে প্রাসঙ্গিক যে তিনি, আমি যদি একটু ইতিহাসে যাই, সেই বঙ্গবাণী পত্রিকা উমাপ্রসাদ বাবু এবং শ্যামাপ্রসাদ বাবু নিজেরা তারা সম্পাদনা করতেন। এবং আপনারা জানেন, সেই বঙ্গবাণী পত্রিকাতে ধারাবাহিকভাবে পথের দাবি
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখতেন। এবং এই বছর আমার মনে হয় এই বছর শরৎবাবুর 125তম, না 150, 150 পথের দাবির 100, শরৎবাবুর এই বছর হচ্ছে 150তম জন্মদিবস মানে বছর, এবং শ্যামাপ্রসাদ বাবুর 125। উমাপ্রসাদ বাবু এই জন্য প্রাসঙ্গিক, এবং এনারা যে দুজন বসে আছেন, অনাথ বন্ধুদা এবং দীনবন্ধুদা, এরা কিন্তু আমাদের ডাইরেক্ট লিঙ্ক সেই অতীতের সাথে। আজকে কেউ নেই প্রায় যারা উমাপ্রসাদ বাবুর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যেমন এনারা আছেন, বিশেষ করে অনাথ বন্ধুদা। সেজন্য তার সাথে একটি আলাদা আত্মিক টান আছে আমার। উমাপ্রসাদ বাবু তার লেখার মাধ্যমে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও যদি দেখি, তারা নিজেরা খাঁটি বাঙালি, বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি তারা হচ্ছেন প্রতীক। সারা জীবন ধরে তারা বাংলা সাহিত্য চর্চা, বাঙালির ইতিহাস চর্চা, বাঙালি আনা, বাঙালিয়ত্ব বলে যা বলা হয়, সেই চর্চা তারা সারা জীবন করে গেছেন, গর্ববোধ করেছেন, সারা পৃথিবীতে সেই চর্চা ছড়িয়ে দিয়েছেন। বিশেষ করে উমাপ্রসাদ বাবু তার লেখার মাধ্যমে, ট্রাভেলগ আপনারা অনেকে পড়েছেন, আমিও পড়েছি, পড়তে থাকি এখন। কিন্তু তাদের নিজেদের জীবনে তারা কোনোদিন নিজেদেরকে আমাদের জাতীয় সত্তা অর্থাৎ ভারতবর্ষ, ভারতবোধ, ভারতীয়তা, এর থেকে কিন্তু নিজেদেরকে আলাদা করেন। They were extremely proud Bengalis, but they were not disconnected from the larger idea, sense of Indianness. তারা সেই সেন্স অফ ইন্ডিয়াননেস পোষণ করেছেন, সেই সেন্স অফ ইন্ডিয়াননেস ছড়িয়েছেন, সর্বত্র ছড়িয়েছেন। শ্যামাপ্রসাদ বাবু যখন চিত্তরঞ্জন লোকোমোটিভ এস্টাবলিশ করলেন, এবং খুব হর্ষের মানে খুব আনন্দের কথা যে 2024-25 চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে সবচেয়ে বেশি সংখ্যক লোকো উৎপাদন হয়েছে সারা ভারতবর্ষে। এখনো আনব্রোকেন রেকর্ড চলছে সেই চিত্তরঞ্জন লোকোমোটিভ। চিত্তরঞ্জন লোকোমোটিভের যখন এখানে কাজ শুরু হবে, যখন পরিকল্পনা হলো, শ্যামাপ্রসাদ বাবু তখন কেন্দ্রীয় মন্ত্রী, ডক্টর বিসি রায় তখন এখানে মুখ্যমন্ত্রী, এবং দুজনেরই একটি লক্ষ্য ছিল এত বড় একটি প্রজেক্ট, জাতীয় স্তরের প্রজেক্ট, পশ্চিমবাংলায় তাকে নিয়ে আসতে হবে। এই পশ্চিমবাংলা গঠন হয়েছে কয়েক বছর আগেই। একজন খুব মানে একটি আনস্টেবল পরিস্থিতি চলছে, দেশভাগ হয়েছে, ওদিক থেকে অনেকে বিতাড়িত হয়ে আসছেন, তাদের রিহ্যাবিলিটেশন, তাদের রিলিফ, সেই আয়োজন করতে। অন্যদিকে স্বাধীন ভারতবর্ষে যাতে পশ্চিমবঙ্গ পিছিয়ে না পড়ে, স্বাধীন ভারতবর্ষে যাতে পশ্চিমবঙ্গের শিল্প, পশ্চিমবঙ্গের বাণিজ্য অগ্রগতি হতে থাকে, তার ব্যবস্থা তারা দুজনে করেছেন। এবং আপনারা জানেন যে তারা দুজনেই কিন্তু রাজনৈতিক মতাদর্শের দিক থেকে একেবারে ভিন্ন ধরনের, অন্য ধরনের তারা মতাদর্শ পোষণ করতেন। কিন্তু when it came to the interest of Bengal and of India, তারা নিজেদের জীবন, নিজেদের কর্মের মাধ্যমে তারা দেখিয়েছেন, যেটা সুন্দর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন। তিনি বলছেন যে রিজিওনাল গ্রোথ ইকুয়ালস ন্যাশনাল স্ট্রেংথ, এর মধ্যে কোনো পরস্পর বিরোধ নেই, এ হচ্ছে পরিপূরক। রিজিওনাল গ্রোথ অ্যাডস অন টু ন্যাশনাল স্ট্রেংথ। শ্যামাপ্রসাদ বাবুর কথায়, তার লেখায় এই কথাটা কিন্তু আমরা বারবার পাচ্ছি। আশুতোষ বাবু, স্যার আশুতোষ মুখার্জি, তার একটি লেখায় বাংলা সাহিত্য নিয়ে একটি তার ভাষণে, সেখানে বাংলা সাহিত্য ভারতবর্ষের সাহিত্যে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে এবং প্রত্যেকটি ভাষার সাহিত্য আমাদের জাতীয় জীবনকে কিভাবে এনরিচ করতে পারে সে কথা বলছেন। অর্থাৎ আমরা যখন আবার একটি নতুন পশ্চিম বাংলার কথা বলছি, আমরা বারে বারে বলছি এবং এই বইতে সেই দিয়েই শুরু করেছি যে আমাদের এই যারা মনীষীরা ছিলেন, এই আইকনস যারা ছিলেন এবং খুব কম বয়সের ছিলেন, শ্যামাপ্রসাদ বাবু ওখানে আমি দেখছিলাম তোমাদেরকে, জেন জি যদি বলা যায়, জেন জি হবে তো, জেন জি তো তোমরা,
At the age of 46, he became the first industry minister. 46. আর ভেবে দেখো, at the age of 34, 33, 34, he became the youngest vice chancellor of Calcutta University. উনি ওনার সময় জেনজি ছিলেন। ইট ইজ এ রেকর্ড, এবং ওই রেকর্ড কিন্তু এখনো আনব্রোকেন। আর নিজের মেধাতে হয়েছিলেন কি? অনেকে বলেন ওনার বাবা ভাইস চ্যান্সেলর ছিল বলে উনি হয়েছেন। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজকর্মের সাথে বহু বছর ধরে কিন্তু জড়িত ছিলেন, এবং 23 বছর বয়সে উনি মেম্বার হলেন লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, নির্বাচিত ইউনিভার্সিটি কনস্টিটিউয়েন্সি থেকে, ইলেক্টেড। আমি এই কারণে বলছি যে এই নতুন পশ্চিমবঙ্গে এরাই হবে কিন্তু আমাদের আইকনস। কেন? দে সিম্বলাইজড ইন দেমসেলভস, তারা নিজেদের মধ্যে তারা প্রতীক হয়ে উঠেছিল নিজেদের রাজ্য, নিজেদের যে আইডেন্টিটি, তার প্রতীক তারা হয়ে উঠেছিল, ভারতীয়তার প্রতীকও তারা হয়ে উঠেছিল। এবং সেই জন্য আজকে বীরেন মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, উমাপ্রসাদ মুখোপাধ্যায় এবং অনেকে অন্যান্য বহু মানুষ, প্রমথরঞ্জন ঠাকুর, পিয়ার ঠাকুর, মানে একেবারে কিংবদন্তি মতুয়া সমাজের যিনি নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে, হি ওয়াজ আ মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং সেই সময় তিনি পরিষ্কারভাবে বলেছিলেন পশ্চিমবঙ্গ গঠন হোক, একটি আলাদা রাজ্য হিসেবে এই পশ্চিমবঙ্গ গঠিত হোক, এবং এই পশ্চিমবঙ্গ ভারতের ইউনিয়নের সাথে অভিন্ন অঙ্গ হয়ে থাকুক। আমি সম্পূর্ণ সমর্থন দিচ্ছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং অন্যান্য যারাই এই ডিমান্ড তুলেছিল। এরকম অজস্র মনীষী রয়েছে যাদেরকে আমাদের নতুন করে আবার আমাদের এই রাজ্যের যে দৈনন্দিন জীবন, শিক্ষা ব্যবস্থা, চিন্তা ব্যবস্থা, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এবং সেই জন্য পশ্চিমবঙ্গের অতীতের কথা যখন আমরা বলছি, আমি গতকাল বাঁকুড়াতে ছিলাম, সেখানে রামানন্দ চট্টোপাধ্যায়কে স্মরণ করেছি। আজকে জালিয়ানওয়ালাবাগ এর সেই নরসংহারের দিবস, এবং মনে করে দেখুন, প্রধানমন্ত্রী আজ সকালে মনে করিয়েছেন, তার সাথে সাথে এই কথাটাও মনে করে দেখুন যে জালিয়ানওয়ালাবাগ নরসংহার যখন হলো, প্রথম ব্যক্তি যিনি তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের সামনে রুখে দাঁড়িয়েছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার স্যার উপাধি ফেরত দিয়ে দিয়েছিলেন। সেই সময় একটা কনফিউশন ছিল, হাউ টু রিয়্যাক্ট। প্রথম কয়েক দিন এত শক, সবাই যে কোনো স্টেটমেন্ট কেউ দিতে পারেনি। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর পাবলিকলি স্টেটমেন্ট দিয়ে সেই নাইট উপাধি ফেরত দিলেন। তিনি বললেন যে আমি রাখবো না। আপনারা জানেন সেই ইতিহাস। এটা একটা দিক, এবং সেই জন্য আমাদের এই বইতে বেঙ্গল ম্যাটার্স, এখানে আমাদের দুটি অধ্যায় রয়েছে যেখানে আমরা গত 12 বছরে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজি বাংলার মনীষীদের লেগেসি, ঐতিহ্য পুনর্স্থাপনা করার জন্য কি ধরনের প্রচেষ্টা করেছেন সেটা নথিভুক্ত রয়েছে এখানে। গত 12 বছরে বোলপুর থেকে শান্তিনিকেতন, এটা আমরা একটি সাংকেতিক অধ্যায়তে আমরা লিখেছি যে কিভাবে বেলুর থেকে শান্তিনিকেতন, অর্থাৎ আমাদের যে ধর্মীয় সাংস্কৃতিক প্রাণকেন্দ্র, এই প্রাণকেন্দ্রগুলোকে কিভাবে ঢেলে সাজানোর চেষ্টা হয়েছে সেই কথাও উল্লেখ করা রয়েছে এখানে। এবং আপনারা যদি দেখেন এবং একটু ভেবে দেখেন, বহু বছর একটি প্রচেষ্টা করা হয়েছিল কিন্তু সে সফল হয়নি, যে শান্তিনিকেতনের মতন একটি ঐতিহ্যবাহী জায়গা, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কেন্দ্র, সেই জায়গাকে আন্তর্জাতিক স্তরের একটি স্বীকৃতি পাইয়ে দেওয়া, এবং সেটা কেবলমাত্র ইউনেস্কো হেরিটেজ ট্যাগ পেলে সেই ধরনের সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি যে কোনো জায়গা পায়। এত বছর অনেকে চেষ্টা করেছে কিন্তু সফল হয়েছে এইবারে, যখন 3 বছর আগে সেই ইউনেস্কো স্বীকৃতি শান্তিনিকেতন পেল, দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পেল, মানে যেটি আমাদের আবেগের উৎসব, সেই উৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি, অর্থাৎ এই ঐতিহ্য
সারা পৃথিবীর ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য। সারা পৃথিবীর সাংস্কৃতিক ঐতিহ্য হচ্ছে দুর্গাপুজো। কেবলমাত্র বাঙালির বা বাংলার নয়, সারা পৃথিবীর মানুষ যাতে এই দুর্গাপুজোয় সামিল হোক, আরো বেশি করে আসুক, এবং তার উপকার হবে এই পশ্চিম বাংলার মানুষের এবং আমাদের বঙ্গবাসী। কিন্তু তার জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃতি এ হলো বছর দুয়েক আগে, বছর তিনেক আগে। এই ধরনের অনেক ঘটনার উল্লেখও আমরা করেছি। আমরা উল্লেখ করেছি যে গত কয়েক বছরে বিভিন্ন স্তরে, সে স্পোর্টস হোক, খেলাধুলোয় হোক, স্বাস্থ্যে হোক, শিক্ষা ব্যবস্থায় হোক, নারী শক্তি, নারী ক্ষমতায়নে হোক, গত 12 বছরে এই রাজ্যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী কি করতে পেরেছেন। এবার একটা মৌলিক প্রশ্ন, মৌলিক কথা এখানে এসে যায়, সেটা হচ্ছে যে আমরা কেন এই বিষয়টাকে উপস্থাপনা করছি এই কারণে যে গত প্রায় 5 দশক ধরে বিভিন্ন সেক্টরে, এবং এটা নথিভুক্ত করা আছে, ধরুন শিল্পে হোক, ইনভেস্টমেন্টে হোক, শিক্ষায় হোক, প্রায় 8,000 প্রাথমিক এবং সেকেন্ডারি স্কুলস বন্ধ হয়ে গেছে গত 2 বছরে। কেননা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি হয়ে গেছে তারা। অর্থাৎ একেবারে প্রাইমারি স্তরে শিক্ষা, স্কুলের সামনে একটি সংকট, ইনভেস্টমেন্টের সামনে একটি সংকট, শিল্পায়নের সামনে একটি সংকট। 50-60 বছর আগে এই রাজ্য অনেক বাধা বিপত্তি সত্ত্বেও একটি প্রথম সারির রাজ্যে ছিল, এবং আস্তে আস্তে সেই মেইন স্ট্রিম থেকে মার্জিনে পশ্চিমবঙ্গ সরে গেল। আমাদের বক্তব্য হচ্ছে সেই মেইন স্ট্রিমে আবার ফিরিয়ে আনতে হবে। মেইন স্ট্রিমে ফিরিয়ে এনে এই যে পূর্বোদয়ের যে কনসেপ্ট, যে পূর্ব ভারতের উদয় হোক। পূর্ব ভারতের উদয় কেন দরকার? কেননা ইতিহাসে দেখা গেছে গত 60-70 বছর ধরে এমন একটি গ্রোথ হয়েছে যে গ্রোথে ওয়েস্টার্ন ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ রিসিভড মোর ইম্পর্টেন্স। ওয়েস্টার্ন ইন্ডিয়া আরো বেশি তার অনেক সুযোগ সুবিধে পেয়েছে, কিন্তু এই দিকের যে ভারত, পূর্ব ভারত সেই অনুপাতে নেগলেক্টেড। কিন্তু পূর্ব ভারতে এত আমাদের রিসোর্সেস, আমাদের এত ম্যান পাওয়ার এই পূর্ব ভারতে। এই পূর্ব ভারত এবং আন্তর্জাতিক স্তরের যে কানেকশন, অতীতে আপনারা শুনে থাকবেন উড়িষ্যাতে বালিযাত্রা বলা হতো। অর্থাৎ বালিযাত্রা নৌকো করে সেই আমাদের এই কোস্ট, ইস্টার্ন কোস্ট থেকে যাওয়া হতো সাউথ ইস্ট এশিয়া। এখান থেকে খুব একটি দূর না, মেদিনীপুরের এক প্রান্তে মোগলমারি বলে রয়েছে, যেটা বুদ্ধিস্ট বিহার ছিল, বৌদ্ধ ধর্মের বিহার। অতীতে সেই মোগলমারি কেন্দ্র ছিল কিসের কেন্দ্র? শুধু বৌদ্ধ ধর্মের কেন্দ্র না, বাণিজ্যের কেন্দ্র ছিল, যাতায়াতের কেন্দ্র ছিল। যেমন তাম্রলিপ্ত ছিল, ঠিক তেমনি মোগলমারিও ছিল। এই অতীতের দিকে যখন দেখা হয় তখন মনে হয় যে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে ঠিক করে হয়তো দিশা এবং এই পোটেনশিয়াল গুলোকে ব্যবহার করা হয়নি। ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল এক্সক্লুসিভলি পূর্ব ভারতের বলা যেতে পারে, পূর্ব ভারতের একটি জলাশয় বলা যেতে পারে এই সমুদ্রকে, বে অফ বেঙ্গল। কিন্তু বে অফ বেঙ্গলের যে পোটেনশিয়াল, প্রত্যেকটা রাজ্য, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ আগামী দিনে এই বে অফ বেঙ্গল দিয়ে কিন্তু আন্তর্জাতিক স্তরে যেমন অতীতে ছিল সেই ধরনের কানেকশনস, সেই ধরনের লিঙ্কেজেস, বাণিজ্যিক দিক থেকে, নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার দিক থেকে, আন্তর্জাতিক নিরাপত্তার দিক থেকে ভারত এবং সেখানে এই পূর্ব ভারত একটি প্রধান ভূমিকা পালন করতে পারে। আজকে যখন আমি কথাগুলো বলছি, অনেকের মনে হতে পারে যে এগুলো কিরম একটু মানে অদ্ভুত লাগছে, মানানসই হচ্ছে না। মানে আন্তর্জাতিক স্তরে দক্ষিণ পূর্ব এশিয়াতে কি হচ্ছে না হচ্ছে, সেখানে একটি রাজ্যের কি রোল, একটি রাজ্য কি করতে পারে। আমি কালকে কথা বলছিলাম যে আপনারা ভেবে দেখবেন যে ওই দক্ষিণ পূর্ব এশিয়া থেকে যারাই আসতো,
তাদের প্রথম অবতরণের যে জায়গা, মানে জাহাজে করে যে সময় আসতো, প্রথম অবতরণের জায়গা ছিল কলকাতা। এই বাংলার মধ্যে দিয়ে কিন্তু তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা যেতেন। এবং এটা গত কয়েক এটা বলা যেতে পারে গত 200 বছর আগে অব্দি, 200 কেন, তারও কম, 80-90 বছর আগে অব্দি এই জিনিস হতো, এবং অতীতেও এই জিনিস হতো। যারা যারা আপনারা দেখবেন ইতিহাসে এই বৌদ্ধ ভিক্ষু যারা ফাইহেনের মতন যারা, তারা যেমন হেঁটে আসতেন, অনেকে জলপথ দিয়েও আসতেন এই ভারতবর্ষে, আবার ভারতবর্ষ থেকে জলপথ দিয়ে নিজেদের জায়গায় ফেরত যেত। আমি এই কারণে এই কথাগুলো অতীত থেকে টেনে বর্তমানে বলছি, কেননা গত 5 দশক ধরে কোনো বড় গ্র্যান্ড আইডিয়া, পার্সপেক্টিভ এই পশ্চিমবঙ্গে কিন্তু মিসিং। উত্তরবঙ্গ গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া, এই যে ভূখণ্ডে আমরা রয়েছি এখন দাঁড়িয়ে, এই ভূখণ্ডের যে পোটেনশিয়াল, এই পোটেনশিয়াল ক্যান বি এক্সপ্লয়েটেড টু মেক দিস রিজন, এই ভূখণ্ড পাওয়ার হাউস অফ পূর্বোদয়। আমরা যখন পূর্বোদয়ের কথা বলছি, সেখানে বাণিজ্য, বিনিয়োগ, পরিকাঠামো সবটা আন্তর্জাতিক মানের হবে, এবং এই আন্তর্জাতিক মানের হওয়াতে কিছু কিছু রিজন, কয়েকটি রিজন একটি প্রধান ভূমিকা পালন করবে। এই জায়গা হলো সেই কোস্টাল বেঙ্গল। আমরা তাজপুর পোর্টের কথা বলছি। কোস্টাল বেঙ্গল ক্যান अगेन বিকাম, অতীতে যা ছিল আবার সেই ভূমিকা কিন্তু কোস্টাল বেঙ্গল ক্যান প্লে। অর্থাৎ মূল স্রোতে ফিরিয়ে আনা মানে ভারতের বিকশিত ভারত যে দিশায় যাচ্ছে, সেই বিকশিত ভারত সম্ভব হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হয়ে উঠবে। মানে বিনা বিকশিত পশ্চিমবঙ্গকে, বিনা বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ ছাড়া হতে পারে না। আমরা যখন 3 ট্রিলিয়ন, 4 ট্রিলিয়ন, 5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলা হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের একটি প্রধান ভূমিকা থাকা উচিত। আমরা বলছি আগামী দিনে থাকবে। কেন থাকা উচিত? কেন আমাদের অতীত ছিল এই ধরনের। We were the drivers of economic growth in India. এবং আপনারা দেখবেন যখন বইটা, এখানে পাবলিক হেলথ এবং স্পোর্টস, এখানে কৃষকদের কথা বলা হয়েছে এবং জেনজির কথা বলা হয়েছে, পরিকাঠামোর কথা বলা হয়েছে। মানে গত কয়েক বছরে যে ধরনের পরিকাঠামো নির্মিত হয়েছে, এই ধরনের পরিকাঠামো, হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনটা তার স্তর একটু শোধরাচ্ছে, কিন্তু এই ধরনের পরিকাঠামো, আন্তর্জাতিক স্তরের পরিকাঠামো করার চেষ্টা এই কারণে হচ্ছে যাতে ওই যে আগামী দিনে গিয়ে কয়েক বছর পর, কয়েক দশক পর ভারত যখন একটি প্রধান ভূমিকা পালন করবে, তখন তার পরিকাঠামোর দিক থেকে তাকে নজর দিতে হবে না সেই পরিকাঠামো তৈরি। সাউথ কোরিয়ার কথা বলি আপনাদের, আমরা যেমন ভাগ হয়ে হলাম, পাকিস্তান হলো, ভারতবর্ষ হলো, সাউথ নর্থ কোরিয়া হলো। সাউথ কোরিয়া গঠন হওয়ার পর প্রথম কাজ তারা করেছিল, তারা পরিকাঠামোতে তারা বিনিয়োগ করেছিল, তারা নজর দিয়েছিল একেবারে বিশ্বমানের পরিকাঠামো তৈরি করার। সেই পরিকাঠামো আজকেও 7 দশক পরও যারা সাউথ কোরিয়া যায় তারা দেখতে পারবে কি ধরনের পরিকাঠামো তারা তৈরি করেছিল। আমরা সেই সময় করিনি, আমরা সেই সময় নজর দিইনি। আমরা নজর দিইনি কেন? আমাদের সেই লং টার্ম ভিশনটা ওয়াজ ল্যাকিং। অনেক প্রজেক্ট শুরু হয়েছিল, সেগুলো বন্ধ করতে হলো। কিছু প্রজেক্ট ছিল যেগুলো কোনো রকমে চলছিল, কিন্তু এই যে ফান্ডামেন্টাল একেবারে যে বুনিয়াদ তৈরি করা, সেই যাকে বলে একেবারে মানে গ্রাসরুটে যে অর্গানাইজেশন, সে প্রাইমারি হেলথ হোক, প্রাইমারি এডুকেশন, প্রাইমারি ইনফ্রাস্ট্রাকচার, এর উপর কিন্তু কোনো নজর দেওয়া হয়নি সেই সময়। এখন যেখানে যেখানে গ্যাপ, সেই নজর দিয়ে সেগুলোকে বাড়ানো হচ্ছে। সেই জন্য শুধু উত্তরবঙ্গে এইমস অবশ্যই তৈরি হল, কল্যাণীতে এইমস তৈরি হলো, এত দশক ধরে খালি একটি এইমস ছিল দিল্লিতে,
এইমস তৈরি হয়েছে, খুব ভালো কথা, কিন্তু একটি এইমস ছিল। কিন্তু প্রত্যেকটা রাজ্যে যে এইমস হতে পারে, প্রত্যেক রাজ্যের মানুষ যে উপকৃত হতে পারে, এই চিন্তা ভাবনা একটি মাইন্ডসেট, চেঞ্জ অফ মাইন্ডসেট এনেছে। এবং এই পশ্চিমবঙ্গে যেমন এইমসও তৈরি হচ্ছে, এখানে আমরা পরিসংখ্যান দিয়েছি যে পাবলিক হেলথ, একেবারে প্রাইমারি পাবলিক হেলথে যে ধরনের ইনভেস্টমেন্ট করা হয়েছে কেন্দ্র থেকে, আমাদের বক্তব্য হচ্ছে যে সেই কাজ আরো বেশি করা যেতে পারে, আরো বেশি করা যেতে পারত যদি ফেডারেল কোঅপারেটিভ, একটি কোঅপারেটিভ ফেডারেলিজমের স্পিরিট থাকতো। অর্থাৎ প্রত্যেক রাজ্য ভালো করছে, প্রত্যেক রাজ্য পরস্পরের একটি স্পর্ধা, তারা কম্পিটিশনও করছে, এবং প্রত্যেক রাজ্য নিজ নিজের হাত ধরে এগিয়ে যাচ্ছে, এই ও তার মডেল তারা নিজেদের মধ্যে শেয়ারও করতে পারছে। এটা এই কারণে দরকার যে আমরা যাতে পিছিয়ে না পড়ি, আমাদের যাতে পোটেনশিয়াল সম্পূর্ণভাবে, সেই পোটেনশিয়াল যাতে এক্সপ্লয়েট আমরা করতে পারি। এবং সেই জন্য বেঙ্গল ম্যাটার্স আমাদের জন্য, আমরা ভাবি বাঙালি হিসেবে যে পশ্চিম বাংলাকে বাদ দিয়ে, বা পশ্চিম বাংলা যদি পিছিয়ে থাকে, সেই পিছিয়ে থাকাটা সারা ভারতবর্ষে কিন্তু ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। এ কথা আমরা খুব ডিটেলে, খুব সংক্ষেপে এখানে আমরা বলেছি। আমি আপনাদেরকে একটি পরিসংখ্যান দিই। আপনারা জানেন যে এই আগামী সপ্তাহ একটি খুব গুরুত্বপূর্ণ সপ্তাহ। অবশেষে 33% উইমেন রিজার্ভেশন, নির্বাচিত প্রতিনিধি আমাদের ডেমোক্রেটিক ইলেকটোরাল সিস্টেমে, মানে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সেটা হবে। বহু দশকের কিন্তু সারা ভারতবর্ষের মানুষ দলমত নির্বিশেষে এই ডিমান্ডটা ছিল, এবং এটা একটা অসাধারণ দাবি কিন্তু। এবং এই দাবি বহু দশক ধরে এই দাবির নিজেকে এই দাবি জিয়ে রেখেছে, এবং অবশেষে গিয়ে এই সপ্তাহে সেটা আমরা দেখব, সেই দাবি পূরণ করার একটি সন্ধিক্ষণ এসে গেছে। নারী ক্ষমতায়নের যখন কথা হচ্ছে, এবং এইখানে আমরা পরিসংখ্যান দিয়েছি, ধরুন এই যে বলা হচ্ছে লাখপতি দিদি, মানে শুনতে কিরকম এটা অদ্ভুত লাগে, যে অনেকে বলবে যে কি বাবা লাখপতি দিদি মানে কি। অর্থাৎ 10,000 টাকা নিজে সঞ্চয় রোজগার প্রত্যেক মহিলা যাতে করতে পারে, বিশেষ করে প্রান্তিক স্তরে, সেই প্রচেষ্টাটা প্রধানমন্ত্রী শুরু করলেন তার একটি মডেলে। যেমন অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ছিল, অর্থাৎ পিছিয়ে পড়া যে জেলা, সেই পিছিয়ে পড়া জেলাগুলোকে কিভাবে এগিয়ে আনা যেতে পারে, প্রথম সারির জেলাতে পরিণত করা যেতে পারে। 2018 সালে তিনি সেই রকম একটি পরিকল্পনা করেছিলেন। আপনারা একটু দেখবেন, সবই এখন অনলাইন অ্যাভেলেবল আছে। এই পিছিয়ে পড়া জেলা বহু দশক ধরে ভারতবর্ষে পিছিয়ে পড়া জেলা ছিল, এবং এই পিছিয়ে পড়া জেলাগুলোতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম বিচ্ছিন্নতাবাদ, নকশালবাদ এইসব মাথা চাড়া দিল। পিছিয়ে পড়া জেলা, সেখানে কানেক্টিভিটি নেই, পরিকাঠামো নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, রোজগারের কোনো স্কোপ সেখানে খুব কম, মিনিমাল। 2018 থেকে এমন একটি পরিকল্পনা শুরু করা হলো, পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ডকে করে দেওয়া বলা হলো অ্যাসপিরেশনাল, অর্থাৎ তারাও এগোতে চায়, তাদের মধ্যে এই অ্যাসপিরেশনটা রয়েছে, ইচ্ছা রয়েছে। অ্যাসপিরাটা একটু কঠিন শব্দ হয়ে যাবে, কিন্তু ইচ্ছা রয়েছে। অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, সারা ভারতবর্ষে পিছিয়ে পড়া জেলা প্রত্যেক রাজ্যকে বলা হলো চিহ্নিত করে সেটা কেন্দ্রের খাতে দিতে। প্রত্যেক রাজ্য থেকে একটা কিংবা দুটো করে জেলা চিহ্নিত করে দেওয়া হলো, শুধু পশ্চিমবঙ্গ থেকে কোনো জেলা দেওয়া হয়নি। এবং 2018 পর 2023-24 অব্দি পরিসংখ্যান যদি দেখা যায়, সেখানে দেখা যাচ্ছে যে পিছিয়ে পড়া জেলা এমন ভাবে এগিয়েছে প্রত্যেক প্যারামিটারসে, যে দে আর গিভিং কম্পিটিশন টু দি অ্যাডভান্স ডিস্ট্রিক্টস। এবং শুধু তাই নয়,
আন্তর্জাতিক স্তরে ইউনাইটেড নেশনসকে কি বলা হবে? ইউনাইটেড নেশন সংযুক্ত রাষ্ট্র, ইউনাইটেড নেশনস সংযুক্ত রাষ্ট্র। ইউনাইটেড নেশনস যে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলে তাদের একটি বড় একটি উইং রয়েছে, ইউএনডিপি বলা হয়। ইউএনডিপি তাদের একটি বিশেষ রিপোর্টে বলছেন যে এই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম হচ্ছে একটি অসাধারণ মডেল। কেন? আমরা দেখছি যে 2018 থেকে 5 বছর 6 বছরের মধ্যে এই পিছিয়ে পড়া জেলাগুলো, দশকের পর দশক পিছিয়ে পড়া যে জেলা ছিল, সেই জেলাগুলোতে এমন অগ্রগতি হয়েছে যেটা অকল্পনীয় এবং সর্বক্ষেত্রে হয়েছে। তারপর তারা দুটো কথা বলছেন, আমি এই কারণে বলছি যে এটা একটা দেশীয় মডেল আন্তর্জাতিক রেকগনিশন পাচ্ছে। তারা দুটো কথা বলছেন যে এটা সাকসেস হয়েছে এই কারণে, কেননা প্রধানমন্ত্রী কালেক্টরদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং আপডেট নিচ্ছেন, ফলো আপ নিচ্ছেন, অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছেন। প্রধানমন্ত্রী কালেক্টরদের সাথে কথাবার্তা বলছেন, অর্থাৎ এই দেশের সর্বোচ্চ নেতৃত্ব স্তর থেকে একেবারে একটি জেলার যে প্রথম নেতৃত্ব স্তর কালেক্টর, তার সাথে কিন্তু নিয়মিত যোগসাযোগ থাকছে। এক। দুই হলো এটা সাকসেসফুল হয়েছে এবং সেই জন্য আমরা বলছি, ইউএনডিপি বলছে, ইউনাইটেড নেশন বলছে, সেই জন্য আমরা বলছি যে এটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ যেখানে এই ধরনের পিছিয়ে পড়া জেলা আছে সেই দেশগুলোর জন্য এইটা কিন্তু মডেল হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ এটা আমাদের জন্য একটি বিশাল অ্যাচিভমেন্ট ছিল। ঠিক সেইভাবেই লাখপতি দিদি দু ধরনের ক্ষমতায়ন হতে পারে। অ্যাকাউন্টে টাকা পৌঁছানো এক ধরনের ক্ষমতায়ন, সেটা কিছুদিন কিছু কাল চলবে, কিন্তু আমরা যদি একটি পার্মানেন্ট স্ট্রাকচার দাঁড় করাতে পারি যেখানে কন্টিনিউয়াস ক্ষমতায়ন হতে পারে, তাহলে এই লাখপতি দিদি কিন্তু একটি মডেল। সেলফ হেল্প গ্রুপের যারা মহিলারা রয়েছে তারা ওয়েলথ ক্রিয়েটার্স হতে পারে, তারা নিজস্ব পায়ে তারা নিজেরা দাঁড়াতে পারে, সংসারের কাজ করতে পারে, সংসার টানতে পারে, কিন্তু নিজেদের সঞ্চয়ও তারা করতে পারে, নিজেদের রোজগার করে তারা ইন্ডিপেন্ডেন্ট একটি এক্সিস্টেন্সও তারা লিড করতে পারে। এবং আমার বলতে আমার খুব ভালো লাগছে, আমরা পরিসংখ্যান দিয়েছি এখানে, যে পশ্চিম বাংলায় 28 লক্ষ টার্গেট হচ্ছে, 28 লক্ষ লাখপতি দিদি আগামী কয়েক বছরে দাঁড় করানো, এবং তার মধ্যে 11.5 লক্ষ ওপর সেলফ হেল্প গ্রুপের যে আমাদের মা বোনেরা রয়েছেন তারা অলরেডি এই স্কিমের অন্তর্গত হয়েছেন। আমি বলছি, আমরা যেটা এখানে বলছি যে আমরা এটা তো এক একটা স্টেপ এগোনো হচ্ছে, একটি পজিটিভ চেঞ্জ যদি হয় তাহলে এই কয়েক ধাপ কিন্তু এগিয়ে যাওয়া যাবে। 28 লক্ষ খুব বড় সংখ্যা না, 28 লক্ষর মধ্যে 11.5 লক্ষ প্রায় 12 লক্ষ হয়ে গেছে, 11.5 লক্ষরও বেশি হয়ে গেছে, আর কয়েক লক্ষ, তারপর আবার আরো বড় টার্গেট হবে। অর্থাৎ এমন একটি মডেল আগামী দিনে অন্যান্য রাজ্যে হচ্ছে, এমন একটি মডেল আমরা অন্যান্য আগামী দিনে দেখব যেখানে আসল নারী শক্তি, নারী ক্ষমতায়ন হচ্ছে। ধরুন যে প্রায় 25 লক্ষ মহিলা কৃষক, তারা এই যে নমো ড্রোন দিদি যে ইনিশিয়েটিভটা রয়েছে, আপনারা একটু পড়বেন, খুব ইন্টারেস্টিং ইনিশিয়েটিভ, স্পেশালি তোমরা যারা টেক স্যাভি। এখন তো ড্রোন সবেতে ব্যবহার হচ্ছে, ফিল্মেও হচ্ছে, অপারেশন সিন্দুরেও হচ্ছে, এবং পজিটিভ কাজে, কনস্ট্রাকটিভ গভর্নেন্স কাজেও হচ্ছে। এবং সেখানে আমরা দেখছি যে প্রায় 25 লক্ষ মহিলা কৃষক তারা অ্যাগ্রো ইকোলজিক্যাল প্র্যাকটিসেস তারা অ্যাডপ্ট করেছে। অর্থাৎ বিশেষ প্রকল্পের অন্তর্গত প্রায় 25 লক্ষ মহিলা কৃষক তারা এমন ধরনের কৃষি উপজ, কৃষি ব্যবস্থা তারা অ্যাডপ্ট করেছে এই স্কিমের অন্তর্গত, যে তারা আরো বেশি করে কিন্তু প্রোডাক্টিভ হচ্ছে, তারা আরো বেশি করে এম্পাওয়ার্ড হচ্ছে। আমি এই কথাগুলো এই কারণে বললাম, আমাদের
এই নারী নারী বিল, উইমেন এম্পাওয়ারমেন্ট বিল যেটা পাস হবে এই সপ্তাহে, তার প্রেক্ষাপটে এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আপনারা জানেন আমরা যে অনেকে যারা পদ্মশ্রী পেয়েছেন, এমন এমন ব্যক্তিত্ব এই পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পেয়েছেন, এবং তার মধ্যে আমি শুধু কেবলমাত্র যারা মহিলারা পেয়েছেন তাদের উল্লেখ করছি। তারা নিজ নিজ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের এক একটা সাংস্কৃতিক যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তারা ধরে রেখেছে এবং মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এই তৃপ্তি মুখোপাধ্যায় বীরভূমের সিউড়ির কাঁথা স্টিচ, কাঁথা এমব্রয়ডারিকে তিনি আবার রিভাইভ করেছেন। তাকদিরা বেগম বোলপুরের কাঁথা স্টিচ, কাঁথা এমব্রয়ডারিকে তারা রিভাইভ করেছেন, সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন, ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছেন তো বটে। তৃপ্তি মুখোপাধ্যায় প্রায় 20,000 আদিবাসী মহিলাদের ক্ষমতায়নের কাজ করছেন এই কাঁথা স্টিচ কাজের মাধ্যমে। তাদেরকে খুঁজে বার করা হয়েছে, তাদেরকে খুঁজে বার করে তাদেরকে পদ্মশ্রীতে সম্মানিত করা হয়েছে। কেন? কেন মনে হয় যে এরাই প্রান্তিক স্তরে থেকে ভারত, আমাদের সমাজ, পশ্চিমবঙ্গ, ভারতের জাতীয় জীবনে একটি বিশাল অবদান করছেন, কিন্তু একেবারে নীরবে করছেন। এই মাইন্ডসেটও বদলেছে এবং তার উল্লেখও আমরা করেছি। এখন পুরো বইয়ের কথা বলতে গেলে বলতে বলতে প্রায় বিকেল হয়ে যাবে। আপনাদের অনেক ব্যস্ততাও রয়েছে, আপনারা অনেকে অনেক আগে এখানে এসেছেন এবং সেই জন্যে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা খুব ধৈর্য ধরে শুনেছেন। আমি একটা কথা বলে আমাদের সামনে চ্যালেঞ্জ কি বলে শেষ করতে চাই। চ্যালেঞ্জটা হচ্ছে মানসিক বিচ্ছিন্নতাবাদ। জাতীয় সড়ক অবরোধ হবে কেন? জাতীয় সড়ক তো জাতীয় সম্পত্তি, প্রতিবাদ থাকতেই পারে, প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার সবার আছে, কিন্তু জাতীয় সড়ক অবরোধ করে আমি আমাদের জাতীয় সুরক্ষার সাথে কিন্তু খেলা করতে পারি না। এক, মানসিক বিচ্ছিন্নতাবাদ। আমাদের মনে করতে হবে কেন যে আমরা আলাদা, আমরা প্রথম সারির রাজ্যে পশ্চিমবঙ্গকে কেন পরিণত করতে পারবো না জাতীয় মেন স্ট্রিমে টপ 10-এ এই রাজ্য হবে। এই হলো চ্যালেঞ্জ। আমাদের সেই ধরনের চিন্তা ভাবনা আমাদের নিয়ে আসতে হবে। এবং বঙ্কিমচন্দ্রের, ঋষি বঙ্কিমচন্দ্রের 150 বছর যখন পালন হচ্ছে বন্দে মাতরমে, নানা মুনির নানা মত, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গ বাংলা, বঙ্গভূমি, বঙ্কিমের ভূমি, ঋষি বঙ্কিমের ভূমি, এবং সেই ভূমিতে কোন রকম তার বিরোধ আমরা কি মানতে পারি? আমরা অন্তত মানতে পারি না, অন্তত আমি মানতে পারি না। আমরা এই বইতে একটি উদাহরণ দিয়েছি। তেজেন্দ্র কুমার মিত্র ছিলেন আর্টিস্ট এবং 1923 সালে তিনি এঁকেছিলেন বিভিন্ন, মানে বন্দে মাতরমকে স্মরণ করে তিনি অনেকগুলো পেন্টিং তৈরি করেছিলেন এবং সেই পেন্টিং 1923 সালে তিনি তৈরি করেছিলেন। সেগুলো মুদ্রিত হয়েছিল কানপুরের একজন অবাঙালি সেই পেন্টিং মুদ্রিত করেছিলেন এবং সেই কানপুর থেকে সেই পেন্টিং তারপর সারা দেশে তার কপি ছড়িয়ে দেওয়া হয়। শিবনারায়ণ মিশ্র তার নাম ছিলেন, অবাঙালি শিবনারায়ণ মিশ্র। এবং কানপুরের যে পুস্তকালয়ে, যেটা প্রিন্টিং প্রেস যেখান থেকে সেটা প্রিন্ট হয়েছিল, প্রকাশ পুস্তকালয়, অর্থাৎ একজন বাঙালি তিনি লিখলেন বন্দে মাতরম। আনন্দমঠ সেই বন্দে মাতরমকে তুলি দিয়ে আঁকলেন একজন বাঙালি আর্টিস্ট। সেটা মুদ্রিত হলো উত্তরপ্রদেশের কানপুরে এবং একজন অবাঙালি শিবনারায়ণ মিশ্র তার সম্পূর্ণ ভার গ্রহণ করলেন। এবং 77তম যখন গণতন্ত্র দিবস পালন হলো, সেই 77তম গণতন্ত্র দিবসে যে ধরনের ওই তেজেন্দ্র কুমার মিত্রের সেই পোর্ট্রেট গুলো কিন্তু সাজানো হয়েছিল। এই হলো ভারতের স্পিরিট, এই হলো ভারত আত্মা। এবং এই
স্পিরিট, এই মানসিকতা আমাদের সকলের পোষণ করা উচিত। কে বাঙালি কে অবাঙালি, যারা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের দিক থেকে যদি আমরা দেখি, আমরা সবাই ভারতীয়, আমরা সবাই বাঙালি। আমার মনে হয় যে এর মূল যে মন্ত্র, সেই মন্ত্র হলো আমাদের সেই মানসিকতা, ভারত বোধের মানসিকতা, বাঙালি হওয়ার গর্বের মানসিকতা, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং পশ্চিমবঙ্গ প্রথম সারির একটি রাজ্য এই দেশে, ফার্স্ট ফ্রন্ট র্যাঙ্কিং স্টেট ইন ইন্ডিয়া, এই সংকল্প আমাদের মনে নেওয়া উচিত, রাখা উচিত। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই একটি ঐতিহ্যবাহী স্থানে আমাকে সুযোগ দিয়েছেন কিছু বক্তব্য রাখা আপনাদের সামনে। আপনাদের জন্য, সকলের জন্য চেষ্টা করা হয়েছে বই আনার। আপনারা বই নেবেন, পড়বেন, অন্যদেরকে এই কথাগুলো বলবেন। অনাথ বন্ধুদা একটি সুন্দর কথা কালকে আমায় বলছিলেন যে এটা একটা ফাইনাল সিলেবাসের মতন আপনি বার করেছেন। এটা শুধু আমার কৃতি না, আমার সহলেখক যে শুভম মণ্ডল তারও কৃতি। এটা একটা ফাইনাল সিলেবাস। আমরা যা যা বিক্ষিপ্ত জানতাম, একটি বইয়ে সব এখানে উল্লেখ করা আছে যে গত 12 বছর আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী, সারা দেশের প্রধানমন্ত্রী, তিনি সারা দেশের জন্য কাজ করেছেন, সারা দেশের মানুষের জন্য করছেন। 140 কোটি ভারতবাসীর কথা তিনি বারবার বলছেন। তার সাথে সাথে তিনি বিশেষ নজর দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রতি, বিশেষ নজর দিয়েছেন বঙ্গবাসীর প্রতি, পশ্চিমবঙ্গবাসীর প্রতি, এবং তার হৃদয়ে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এবং পশ্চিমবঙ্গের ওয়েলফেয়ার একেবারে সমাহিত আছেন। আপনারা হয়তো জানেন বা আপনারা হয়তো জানেনও না, এই বইতে আমরা উল্লেখ করেছি 2014তে যখন মোদিজি প্রথম শপথ গ্রহণে যান মে মাসে, তখন তিনি তার বুক পকেটে স্বামী আত্মাস্থানন্দজির দেওয়া, স্বামী আত্মাস্থানন্দজি তখন রামকৃষ্ণ মিশন এবং মঠের অধ্যক্ষ, যার সান্নিধ্য মোদিজি পেয়েছিলেন বহু বছর আগে, যখন তিনি খুব কম বয়সে রামকৃষ্ণ মিশনে ঢুকে পড়েছিলেন রাজকোটে, যে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন। এবং এই আত্মাস্থানন্দজি তাকে ফিরিয়ে দিয়েছিলেন, ফিরিয়ে দিয়ে বলেছিলেন যে তোমার পরিধি, তোমার কর্মক্ষেত্র আরো বিশাল হবে আগামী দিনে। তুমি সন্ন্যাসী হয়ে থাকতে পারো হৃদয়ে, কিন্তু তোমার কর্মক্ষেত্র অনেক বিশাল। এবং সেই তার দেওয়া প্রসাদী ফুল নিয়ে তিনি শপথ গ্রহণে গেলেন প্রধানমন্ত্রীর প্রথম। এবং সেই জন্য বলি, সেই প্রসাদী ফুলের মাধ্যমে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বাতাস, বাংলার ঐতিহ্য, বাংলার আধ্যাত্মিকতাকে নিয়েই কিন্তু তিনি শপথ নিতে গেছিলেন প্রধানমন্ত্রী হিসেবে। এইসব কথা আমরা উল্লেখ করেছি। অনেক অনেক ধন্যবাদ। এটা যে সত্যি সত্যি বিরল হয়ে উঠলো, আশা করি এটা আমার আর নতুন করে বলার দরকার নেই। আর কিছুটা ওই আনুষ্ঠানিকভাবে বলা যে আপনি এসেছেন, আপনি বলেছেন, আমাদের অনেক মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, অতএব ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এগুলো বলারও কোনো প্রয়োজন নেই। এতক্ষণে আপনাদের প্রত্যেকের হৃদয়ে এই কথাগুলো বসে গেছে যে কেন ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় এখানে এসেছেন, বেঙ্গল ম্যাটার্স কি, এই নরেন্দ্র নীতি কি, সেই সব বিষয়ে বই তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন। একটি মহৎ উদ্দেশ্যকে তিনি বহন করে বেড়াচ্ছেন ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত। আজকের এই একটা বেলায়, চৈত্র মাসের শেষ দিকে আমরা তার সাক্ষী হয়ে থাকলাম। এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তাই আমাদের পক্ষ থেকে ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়, তাকে আমরা আমাদের বিনীত শ্রদ্ধা, প্রীতি নমস্কার জানাচ্ছি এবং একটি দাবি রাখছি যে এই ধরনের সৌভাগ্য আপনার হাত ধরে যেন আবার আমাদের আসে। একটি সম্ভাবনা আপনারা এখানে যারা এসেছেন প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, যেটা উনি একেবারে সেদিক দিয়ে গেলেন না, যাবার কথাও নয়। আমরা সেটাকে বর্জন করেই আজকে এই অনুষ্ঠানটি করেছি। তাহলেও এই সম্ভাবনার কথাটা ফেলে দেওয়া যায় না যে আগামী কয়েকটা দিন আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত মারাত্মক এবং ভারী সুন্দর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনার কথা
মাথায় রাখতে হবে মোদিজি যে লুকিস্ট বা সর্বোদয় বা পূর্বোদয়